বিয়ের ১ বছর পূর্ণ হওয়াতে স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই শকড খেলাম। আমার সামনে আমার স্বামীর নিথর দেহ পড়ে আছে। আমার পা মনে হয় অবশ হয়ে গেছে, মাথাটা ভনভন করে ঘুরছে। এই বুঝি চোখ বুজে এলো। কোনো স্ত্রী নিজের স্বামীকে এভাবে দেখে ঠিক থাকতে পারবে না। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদি, কিন্তু চোখও যেন বেইমানি করছে, এক ফোঁটা পানিও বের হচ্ছে না। স্বামীর লাশের পাশে বসে আছি, তখনই পিছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড নিবিড়। নিবিড়কে দেখে যেন জীবন ফিরে পেলাম। ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকি, আর নিবিড় আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মায়া চৌধুরী, আর আমার স্বামী নির্ঝর চৌধুরী। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়, খুব হ্যাপি ছিলাম লাইফে। কিন্তু আমার কপালে মনে হয় বেশি সুখ লেখা ছিল না। নিবিড় আমার ছোটবেলার বন্ধু, খুব ক্লোজ আমরা। বাকিটা গল্পেই জানতে পারবেন। সোফায় বসে নিবিড়কে এক হাত দিয়ে জড়িয়ে আছি, আর নিবিড় আমাকে শান্ত করতে ব্যস্ত। সামনের সোফায় আমার শ্বশুর আর আব্বু বসে আছে। নিবিড় আমাকে শান্ত করতে ব্যস্ত। হঠাৎ আমার শ্বশুর বলে ওঠে, মায়ামা, নির্ঝর তো কখনো নেশা করে না, তাহলে হঠাৎ ড্রিঙ্ক করতে গেল কেন? আমি কিছু বলছি না দেখে নিবিড় বলল, আঙ্কেল, ওর বন্ধুরা বলেছে ও নাকি প্রায় এসব খেত, কিন্তু আজ অতিরিক্ত খেয়ে ফেলেছে। আমার শ্বশুর নিহাল চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মা হারা ছেলেকে আমি মানুষ করতে পারিনি। ওর মায়ের অভাব পূরণ করব বলে কখনো কোনো কাজে বাধা দেনি, কিন্তু ছেলেটা আমার এমন কোনো সময় করে না। এবার আমার আব্বু বলে, নিবিড়, তুমি মায়াকে ঘরে নিয়ে যাও। আমি কেঁদেই যাচ্ছি, আর নিবিড় আমাকে সামলাচ্ছে। আমার আব্বুর সাথে সাথে আমার শ্বশুর বলল, নিবিড় বাবা, তুমি মায়াকে নিয়ে যাও ওকে। এখন এসব কথা শোনার দরকার নেই। নিবিড় হ্যাঁ জবাব দিয়ে আমাকে ঘরে নিয়ে গেল। এদিকে আমার আব্বু আর শ্বশুর এর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। নির্ঝরকে তো আমি কখনো ওইসব খেতে দেখিনি, তাহলে হঠাৎ ও কিসের জন্য খেতে গেল সেটা আমিও বুঝতে পারছি না। আমাদের থেকে তুই কিছু লুকাচ্ছিস না তো? আমি তোদের থেকে কি লুকাবো? আমার ছেলে মারা গেছে আর তুই? মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে নির্ঝরের। এভাবে চলে যাওয়া ও কিছুতেই মেনে নিতে পারবে না। নির্ঝর আর ও তো একে অপরকে খুব ভালোবাসতো। নিহাল চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো। নিহাল চৌধুরী কিছু বলতে যাবে, তার আগেই পুলিশ অফিসার বলে, স্যার, নির্ঝর স্যারের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়নি। মানে, ওনার শরীরে কিছু ক্ষতিকারক পদার্থ পাওয়া গেছে। আই থিঙ্ক উনি রোজ কিছু মাদক সেবন করতেন। তোমার কি মাথা গেছে? আমার ছেলে অমন কোনো কিছু কখনোই খায়নি। স্যার, অনুমান থেকে বললাম, কারণ ওনার গলায় ফুটো পাওয়া গেছে। এখন রিপোর্ট আসলে বোঝা যাবে। অনুমান করে কখনো কোনো কথা বলতে নেই, সেটা আপনার জানা উচিত মিস্টার। সরি স্যার, এখন যেতে পারো। পুলিশ অফিসার যেতেই নিহাল চৌধুরীর টুকরে কেঁদে ওঠে। নীরব চৌধুরী ওনাকে সামলাচ্ছে। খুব আদরের সন্তান ছিল নির্ঝর। এদিকে মায়া, প্লিজ আর কাঁদিস না। এভাবে হলে তো তোর শরীর খারাপ করবে। পরিবারের বাকি লোকদের তো তোকে সামলাতে হবে। এভাবে কান্না করলে কি চলবে? নিবিড়, আজ আমাদের বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল? কত প্ল্যান করেছিলাম, সব শেষ। আমি কি করে থাকবো ওকে ছাড়া? বলে দে আমায়, কি করে? আমি বুঝতে পারছি তোর অবস্থা, কিন্তু এখন তো আমাদের কারো কিছু করার নেই। আমি যাব আমার নির্জনের কাছে, যাব। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বিছানা থেকে উঠে মায়ার পাগলামি থেকে নিবিড় ওকে সামলাচ্ছে। এক পর্যায়ে মায়ের নিবিড়ের বুকে ঢলে পড়ে। আল্লাহর কত কষ্ট দেবে তুমি, বলো তো? মায়াকে এভাবে আর দেখতে পারছি না। কেন করলে এমন? নিবিড় মায়াকে বিছানায় শুয়ে দেয়। নিবিড় মায়ের কপালে ভালোবাসা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। নিবিড়কে আসতে দেখে নীরব চৌধুরী বলে, মায়া এখন কেমন আছে? কান্না করতে করতে সেন্সলেস হয়ে গেছে। নির্ঝরের মৃতদেহ ওভাবে দেখে নিজেকে সামলাতে পারছে না। ছেলেটার মাটি দিতে হবে। শেষ বয়সে এসে এত বড় ধাক্কা সামলাবো কি করে? সারা বাড়ি জড়িত মায়া আর নির্ঝরের অস্তিত্ব কি করে মুছে ফেলব? নিবিড় নিহাল চৌধুরীর কাছে গিয়ে বলে, আঙ্কেল প্লিজ, এভাবে ভেঙে পড়বেন না। চোখের পানি না ফেলে নির্ঝরের জন্য দোয়া করেন, সেটাই লাভ হবে। আমিও আমার আপন মানুষকে হারিয়েছি, আর নির্ঝর তো আমার খুব কাছে ছিল। আমারও ওর এভাবে চলে যাওয়াতে অনেক কষ্ট হচ্ছে। নিহাল চৌধুরী হাউমাউ করে কেঁদে দেয়। কোনো বাবা নিজের সন্তানকে এভাবে দেখে ঠিক থাকতে পারবে না। সেখানে নির্ঝর নিহাল চৌধুরীর একমাত্র সন্তান। খুব যত্নে বাবা মা নিজের সন্তানকে বড় করে তুলে, সেই সন্তানের এভাবে চলে যাওয়া কোনো বাপ মা মেনে নিতে পারবে না। বেশ কিছুক্ষণ পর নির্ঝরের দেহ আনা হয়। মায়া এখনও সেন্সলেস হয়ে আছে। হয়তো শেষবারের মতো ওর নির্ঝরকে দেখা হবে না। নিবিড়, নির্ঝরের আব্বু আর মায়ার আব্বু মিলে নির্ঝরের শেষ কাজ সম্পূর্ণ করে। নিবিড় নির্ঝরের কবরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মায়াকে এভাবে একা কেন রেখে গেলে? তোমাকে ছাড়া মায়া থাকবে কি করে? খুব ভালোবাসে তোমাকে। কেন আপন মানুষগুলো এভাবে ছেড়ে চলে যায়? কেন? নিবিড় নিজের চোখের পানি মুছে বাড়ির দিকে যায়।
মায়ের সেন্স ফিরতে সে নির্ঝর নির্ঝর বলে পাগলামি করছে। কেউ মায়াকে আটকাতে পারছে না। নিবিড়কে দেখা মাত্রই মায়া দৌড়ে যায়। আমার নির্ঝরকে ওরা কোথায় রেখে আসছে? বল, আমাকে কোথায় রেখে আসছে? আমি যাব আমার নির্ঝরের কাছে। আমাকে নিয়ে চল। মায়া প্লিজ, পাগলামি করিস না, একটু শান্ত হ। আমি নিয়ে যাব তো তোর নির্ঝরের কাছে। সত্যি নিয়ে যাবি তো? তোর নিবিড় কি তোকে কখনো মিথ্যে বলেছে নিয়ে যাব? কিন্তু তার আগে তোকে কিছু খেতে হবে না? না খেলে শরীর খারাপ করবে। না, আমি কিছু খাবো না। আমি আগে নির্ঝরের কাছে যাব। শোন, তুই যদি কিছু না খাস তাহলে নির্ঝর কত রাগ করবে বলতো? তুই কি চাস? না না না, আমি খাবো। খাবো তো। নিবিড় ইশারা করে খাবার আনতে বলে। মায়া খেয়ে নেয়। নিবিড় খাওয়া শেষ করে মায়ের শরীরে ইঞ্জেকশন পোষ করে। আর ক্ষণিকের মধ্যে মায়া গভীর ঘুমে তলিয়ে যায়। নিহাল চৌধুরীর ছেলের মৃত্যু মেনে নিতে না পেরে ঘর বন্দী হয়ে আছে। নিবিড় মায়াকে শুয়ে দিয়ে নিহাল চৌধুরীর রুমে যায়। নীরব চৌধুরী মায়ের মাথায় কাছে বসে আছে। নীরব অনেক কষ্ট নিহাল চৌধুরীকে খাইয়ে দেয়। একদিন মানুষটার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। তার উপর আবার হার্টের রুগী। কখন কি হয়ে যায় বলা যায় না। নিবিড় সব কাজ করে এসে যে শুয়েছে, অমনি মায়ের চিৎকার কানে আসে। নিবিড় তাড়াতাড়ি করে মায়ের রুমে যায়। গিয়ে দেখে মায়া এক কোনায় গুটি মেরে বসে বসে কাঁদছে। নিবিড় যেতে বলে মায়া বলে, আমায় মেরো না, আমি কিছু করিনি, আমায় মেরো না। নিবিড় মায়াকে এভাবে দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না। দৌড়ে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে। কিন্তু মায়া এক কথায় বলেই যাচ্ছে, আমাকে মেরো না, আমাকে মেরো না। নিবিড় বুঝতে পারল মায়া ভয় পেয়েছে। নিবিড় মায়ের মুখে হাত দিয়ে বলে, লুক মায়া, আমি তোমার নিবিড়, ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি তো, কিছু হবে না। নিবিড়ের কথায় যেন মায়া একটু ভরসা পেল। নিবিড়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। নিবিড়ও এসেছিল আমাকে ওর সাথে নিয়ে যেতে। এসেছিল, কাউকে ছাড়বে না ও মায়ের কথায়। নিবিড় অবাক হয়ে রইল। মায়া, কে এসেছিল, কাকে দেখেছো তুমি? আমায় বলো। ও কাউকে ছাড়বে না। ওর করা প্রমিজও রাখবে। আমাকে নিয়ে যাবে ওর সাথে। হ্যাঁ, নিয়ে যাবে। কে বলো? আমাকে কে নিয়ে যাবে? নির্ঝর আমাকে নিতে এসেছে। ও প্রমিস করেছিল আমাকে ছেড়ে যাবে না। যেখানে যাবে আমাকে নিয়ে যাবে। ও নিজের করা প্রমিস রাখতে এসেছে। মায়া, লুক অ্যাট মি। নির্ঝর আর বেঁচে নেই। তোমার মনের ভুল এসব। তুমি আমার সাথে এসো। কিছুই নেই। না, আমি বলছি ও এসেছিল আমাকে নিতে। কাউকে ছাড়বে না। মায়া চুপ, একটা আর কথা না। নির্ঝর মারা গেছে। তুমি ওকে অনেক ভালোবাসতে, তাই তোমার মনে হচ্ছে ও আছে। নিবিড়, আমার কথা বিশ্বাস করো। আমি ওকে দেখেছি, ও এসেছিল। আমি বিশ্বাস করছি। এখন অনেক রাত হয়েছে, আসো ঘুমাবে। না, আমি ঘুমাবো না, ও আবার আসবে। কেউ আসবে না। আমি আছি তো তোমার সাথে। চলো। নিবিড় মায়াকে খাটে ধরে শুয়ে দেয়। মায়ার নিবিড়ের কোলে মাথা রেখে আর নিবিড় মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। মায়া, তুমি একদম রাতের মতো। রাতও ভয় পেলে ওর মাথায় আমার হাত বুলিয়ে দেওয়া লাগতো। মায়া মাথা তুলে বলে, রাতকে তোমার খুব মনে পড়ে? নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই দুনিয়াতে তো ও ছাড়া আর কেউ ছিল না। কিন্তু ভাগ্য আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। আমি আছি তো তোমার সাথে। আমি কখনো তোমায় একা ফেলে যাব না। মায়ের কথায় নিবিড় একটা মুচকি হাসি দিল। নিবিড় মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মায়া ঘুমাচ্ছে। দরজার আড়াল থেকে মায়ার আব্বু নিজের চোখের পানি মুছে ঘর থেকে চলে যায়। মায়া ঘুমিয়ে পড়ে আর নিবিড় অতীতের কথা ভাবতে লাগে। অতীত সবার জীবনে একটা কালো অধ্যায়, যা কখনো মোছা যায় না, আর না কখনো ভুলে থাকা যায়। মায়া আর নিবিড়ের পরিচয় একটা পার্কে থেকেই হয়। দুইজন খুব ছোট। মায়া যে দোলনায় বসতো সেখানে আর কাউকে বসতে দিত না। কিন্তু একদিন নিবিড় এসে দোলনায় বসে আর মায়া উঠতে বলে, কিন্তু নিবিড় ওঠে না। মায়া ঝগড়া করে না পেরে কান্না করে দেয়। বেচারা নিবিড় কি করবে ভেবে না পেয়ে পকেট থেকে চকলেট দেয়। মায়া তো খুব খুশি। সেদিনের পর থেকে নিবিড় আর মায়ের রোজ দেখা হতো ওই পার্কে। একসময় ওদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। মায়ার আম্মু নেই, ওর শুধু আব্বু আছে। ছোট থাকতে মায়াকে দুনিয়াতে আনতে গিয়ে মায়ার আম্মু মারা যায়। মায়ার আব্বু নিজের মেয়েকে সব ভালোবাসা দিয়ে বড় করেছে, কখনো কোনো কমতি দেয়নি। কিন্তু মায়ের ভালোবাসা তো কেউ পূরণ করতে পারে না। নিবিড়ের আব্বু আম্মু কার অ্যাক্সিডেন্টে মারা যায়। নিবিড়ের আপন বলতে ওর দাদু আর ওর ছোট বোন রাত। নিবিড় একদিন ওর দাদুর সাথে বেড়াতে গিয়েছিলেন। তখন মায়াকে একটা স্কুল থেকে বের হতে দেখে নিবিড় ছুটে মায়ের কাছে যায়। হাই মায়া, তুমি এখানে? হ্যাঁ, লুডো খেলতে আসছি। তুমি এখানে কেন? দাদুর সাথে বের হয়েছিলাম। কিন্তু স্কুল ড্রেস পরে কেউ লুডো খেলতে আসে? বুঝতে যখন পারছো তখন কেন প্রশ্ন করছো? কি হয়েছে মায়া, তুমি রেগে আছো কেন? আমাকে ওই ছেলে মারছে। আমি পাপাকে বলে দেব। কথাটা বলে মায়া চলে যায়। নিবিড়ের যেন খুব কষ্ট হয়েছিল। সেদিন নিবিড় ওর দাদুকে বলে মায়ের স্কুলে ভর্তি হয়, আর যে মায়াকে মেরেছিল তাকে ইচ্ছা মতোই মারে। সেদিন মায়া নিবিড়কে জড়িয়ে ধরে কি খুশি। তারপর থেকে মায়ার নিবিড়কে সকলেই মায়াবীর নামে চিনত। যেখানে মায়া সেখানে নিবিড়। আস্তে আস্তে ওরা বড় হয়। স্কুল কলেজ ভার্সিটিতে সবটাতে মায়াবীর একসাথে থাকতো।
মায়াকে নিবিড় ভার্সিটিতে নিয়ে যেত আর নিয়ে আসতো। মায়ের চোখে পানি পড়ার আগেই নিবিড় মুছে দিত, কখনো মায়াকে কষ্ট পেতে দেয়নি। মায়াও নিবিড় বলতে পাগল ছিল। ওদের সম্পর্ক ভালোই চলছিল, যাকে বলে বেস্ট ফ্রেন্ড ফরএভার। মায়া আর নিবিড়ের পরিবার ওদের এক বাড়িতে বিয়ে দেওয়ার কথা ভাবত। বয়সের সাথে সাথে মায়ের প্রতি নিবিড়ের এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়, যে অনুভূতির কোনো নাম নেই। একদিন রাত হঠাৎ ফোন করে নিবিড়কে। নিবিড় ফোনটা ধরতে ওর মাথা ঘুরতে লাগে। মায়ার নিবিড়ের পাশে আসতেই নিবিড় বলে, আমাকে যেতে হবে। নিবিড় দৌড়াতে লাগে, মায়া ওর পিছনে যেতে লাগে। নিবিড় গাড়িতে উঠতে গেলে মায়াও উঠে বসে। নিবিড় কোনো দিক না তাকিয়ে সোজা বাসায় যায়। সেখানে গিয়ে দেখে রাত ওর দাদুর পাশে বসে কাছে। নিবিড় দৌড়ে ওর দাদুর কাছে গিয়ে বলতে লাগে, দাদু ওঠো না, দেখো তোমার নিবিড় এসে গেছে। ওঠো, কেন এমন করছো? দেখো বনু কাছে, তুমি ওঠো না, ওঠো, এবার কিন্তু আমি রাগ করব, ওঠো। মায়ের চোখে পানি চলে আসে। নিবিড় পাগলের মতো ওর দাদুকে ডেকে যাচ্ছে, কিন্তু ওর দাদুর ওঠার কোনো নামই নেই। কি করে উঠবে? সে তো চলে গেছে না ফেরার দেশে। মায়া ধীর পায়ে নিবিড়ের কাছে যায়। ওর কাঁধে হাত রাখতে নিবিড় বলে, দাদু দেখো মায়া এসেছে। তুমি না মায়াকে খুব ভালোবাসো, ওঠো না দাদু। এই মায়া, দাদুকে উঠতে বলো। দেখো না উঠছে না, আমার কথা শুনবে না, তুমি একবার বলো মায়া। নিবিড়কে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু নিবিড় ওর দাদুকে ডেকেই যাচ্ছে। সবাই অনেক বোঝাচ্ছে, কিন্তু নিবিড়ের কানে কোনো কথাই যাচ্ছে না। নিবিড় একবার ওর বোনের দিকে তাকিয়ে দেখে তার মুখ লাল হয়ে গেছে। নিবিড় ওর বোনের জন্য হলেও নিজেকে সামলাচ্ছে। নিবিড়ের দাদুর শেষ কাজ নিবিড় নিজ হাতে শেষ করে। সব কাজে সে চুপ ছিল, যেন কেউ ওর মুখে আটা লাগিয়ে দিয়েছে। রাতের দিকে নিবিড় ওর বোনকে ঘুম পাড়িয়ে দাদুর রুমে বসে আছে। তখন মায়া আসে। মায়া নিবিড়ের কাঁধে হাত দিতে নিবিড় মায়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মায়া অবাক হয়ে রয়েছে যে নিবিড় এতদিন মায়াকে যে শক্ত থাকতে বলতো, সে আজ যেমন বাচ্চাদের মতো কাছে। পরিস্থিতি মানুষকে কিনা বানিয়ে দেয়। সেদিন মায়া নিবিড়কে চুপ করতে বলেনি। নিবিড় কেঁদেই গেছে, হয়তো সব কষ্ট এই কান্নার মধ্যেই বেরিয়ে আসবে। সেদিনের পর থেকে নিবিড় চুপ করে থাকতো। মায়া অনেক কষ্টে নিবিড়কে আবার আগের মতো করেছিল, কিন্তু মধ্যরাতে নিবিড়ের আবার সেই কষ্ট দেখা দিত। তখন নিবিড় মায়াকে ফোন করে কাঁদতো, আর মায়া ওর বেস্ট ফ্রেন্ডকে সামলাতো। এভাবে ওদের দিন চলতে থাকে। নিবিড় পড়ালেখার পাশাপাশি দাদুর বিজনেস সামলাতো। মায়া একদিন নিবিড়কে নির্ঝরের সাথে পরিচয় করিয়ে দেয়। নির্ঝরের আব্বু আর মায়ার আব্বু দুই বন্ধু। নির্ঝর আর মায়ার বিয়ে ছোট থেকে ঠিক করা মায়া জানতো না। কিছুদিন আগে জানতে পারে, আর তখন থেকেই নির্ঝরের সাথে কথা হয়। ওদের বিয়েও ঠিক হয়। মায়ার বিয়েতে নিবিড় সব কাজ নিজের হাতে করে, কিন্তু বিয়ের রাতে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে সব শেষ। অতীত মনে পড়তে নিবিড়ের চোখ দিয়ে পানি পড়তে থাকে। নিবিড় তাকে দেখে মায়া ঘুমিয়ে গেছে। নিবিড় ওকে ঠিক করে শুয়ে নিজের ঘরে যায়। সকালে মায়া ঘুম থেকে উঠে দেখে নিবিড় ওর সামনে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ার হঠাৎ নির্ঝরের কথা মনে পড়ে, আর মায়া ডুকরে কেঁদে ওঠে। নিবিড় ব্যাপারটা বুঝতে পারে, মায়াকে সান্ত্বনা দেয়। কঠিন সময় একটা মানুষের একটু মেন্টালি সাপোর্ট অনেক কিছু। মেন্টালি সাপোর্ট দেওয়া মানুষ পাওয়া খুব কষ্টের। মায়া নিজেকে সামলাতে বাগানে হাঁটাহাঁটি করছিল। তখনই কারো কথা বলার আওয়াজ পায়। মায়া বাগানের পিছনের দিকে গিয়ে দেখে মায়ার শ্বশুর, মায়ার আব্বু আর নিবিড় দাঁড়িয়ে আছে, সাথে একটা পুলিশ। মায়া দৌড়ে গিয়ে নিবিড়ের হাত থেকে পেপার নিয়ে নেয়। সবাই অবাক হয়ে আছে, মায়া আসলে কি করছে। মায়া পেপার নিয়ে সবার দিকে তাকিয়ে আছে। এসব কি? নির্ঝর ড্রাগ অ্যাডিক্টে ছিল? সবাই মাথা নিচু করে নেয়। মায়া শান্ত হও, দেখো তোমার এখন সেই অবস্থা নেই। আমি তোমাকে পরে সব বলবো। মায়া কারো কথা না শুনে দৌড়ে নিজের ঘরে চলে যায়। পিছনে থেকে সবাই ডাক দেয়, কিন্তু মায়া শুনে না। মায়া নিজের ঘরে গিয়ে নির্ঝরে সবকিছু বের করতে লাগে। একটা সময় নির্ঝরে একটা বেগ বের হয়, যেটা নির্ঝর নিজে গুছিয়ে রাখতো, কখনো মায়াকে হাত দিতে দিত না। মায়া ব্যাগটা বের করে খুলে দেখে ওতে ড্রাগ। মায়া স্তব্ধ হয়ে গেছে, এ কাকে দেখছে? নির্ঝর তো এমন না। নির্ঝরকে তো কখনো এসব খেতে দেখেনি। নির্ঝর মাঝে মাঝে সিগারেট খেত, সেটা মায়া জানে। কিন্তু ড্রাগ? মায়া মাটিতে বসে পড়ে। তখনই নিবিড় আসে। নিবিড় ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে যেতে থাকে। মায়ের কাঁধে হাত রাখতেই মায়া নিবিড়কে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিবিড়, আমার মধ্যে কি কমতি ছিল যে নির্ঝর এভাবে আমাকে ধোকা দিল? বলো না, কি কমতি ছিল? মায়া, তোমার মধ্যে কোনো কমতি নেই। আসলে যে ধোকা দিবে, সে যে কোনো মূল্যে ধোকা দিবে, এটাই স্বাভাবিক। মায়া সোজা হয়ে বসে পড়ে। নিবিড় অবাক হয়ে দেখছে মায়া কি করতে চাইছে। আমি একা থাকতে চাই, কিন্তু প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। প্লিজ নিবিড়, আর কোনো কথা বলো না। এই প্রথম মায়া নিবিড়ের থেকে দূরে থাকতে চাইছে। নিবিড় ঘর থেকে বের হতেই মায়া দরজা আটকে দরজার সামনে বসে পড়ে। এদিকে নিবিড়ও মায়ের দরজার সামনে বসে পড়ে। নিবিড়ের ভেতর যে পড়ে যাচ্ছে নিজের সব থাকে, কাছের ফ্রেন্ডকে এভাবে দেখতে। নিবিড়ের দুনিয়া বলতে এখন শুধুই মায়া। সেই মায়াকে যদি হারিয়ে ফেলে, তাহলে নিবিড়ের এত কষ্ট সব ফাও।
ভাবতেই নিবিড়ের চোখ দিয়ে পানি পড়ছে। দুটি মানুষ এই পার ওই পার বসে চোখের পানি বিসর্জন দিচ্ছে। কেউ জানে না কার ভাগ্যে কি আছে। এভাবে 2টা দিন কেটে গেল। মায়া এখনো দরজার ওই পারে। সবাই হাজার চেষ্টা করেও মায়াকে বের করতে পারেনি, এমনকি নিবিড়ও না। নির্ঝরের আব্বু সবকিছুর জন্য নিজেকে দোষ দিচ্ছে। তার কথা, সে নির্ঝরকে মানুষ করতে পারেনি, যার জন্য আর সবার এই দিন দেখতে হচ্ছে। মায়ার আব্বুও খাওয়া ছেড়ে দিচ্ছে। কোনো বাপ কি তার মেয়েকে এভাবে দেখে শান্তিতে থাকতে পারে? সবাই অনেক চেষ্টা করে মায়াকে বের করতে পারেনি। শেষে নিবিড় না পেরে দরজা ভাঙার কথা ভাবে। নিবিড় আর মায়ের আব্বু দরজা ভাঙছে। দরজা ভেঙে তো সবার চোখ কপালে। মায়া ফ্লোরে শুয়ে আছে। নিবিড় মায়ের কাছে গিয়ে দেখে মায়ের সেন্স নেই। এই 2 দিন এক ফোঁটাও পানি মুখে দেয়নি। নিবিড় মায়াকে কোলে তুলে বেডে শুয়ে দিয়ে ডক্টর ডাকে। সবাই খুব চিন্তিত। নিঝরের আব্বু নিজেকে বারবার দোষ দিচ্ছে। পেশেন্ট অনেক ডিপ্রেশনে থেকে সেন্স হারিয়েছে। আর এভাবে চলতে থাকলে তো মা এবং বাচ্চা দুজনের ক্ষতি। ডক্টরের কথা শুনে সবাই অবাক। নিবিড় প্রশ্ন করে, মার বাচ্চা মানে? হ্যাঁ, পেশেন্ট প্রেগনেন্ট। কেন, আপনারা জানেন না? তিনি তো 2 মাসে প্রেগনেন্ট। আসলে ডক্টর, মায়ের স্বামী তো মারা গেছে 3 দিন হলো। আমরা সেইভাবে বুঝতে পারিনি। বুঝলাম। কিন্তু এখন থেকে মার বাচ্চার দুজনের খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জি, আমরা দেখব। নিবিড় ডক্টরকে এগিয়ে দিয়ে আসে। মায়ের আব্বু বলে, নির্ঝর মারা গেছে, এর মধ্যে মায়ের শরীরে অন্য প্রাণ বাড়ছে, কি করব আমি? নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মায়া আমাকে একটা গুড নিউজ দিতে চাইছিল, বলেছিল আগে নির্ঝরকে বলবে, তারপর সবাইকে। কিন্তু তার আগে সব শেষ। নিবিড় বাবা, তুমি মায়াকে নিয়ে এখান থেকে দূরে চলে যাও। ওকে একটু বাঁচতে শিখাও। তুমি ছাড়া ওর কারো কথা শুনবে না, কারো না। আঙ্কেল, মায়া তো এখন কোনো কথা শুনতেই চাইছে না। আগে ওকে স্বাভাবিক করতে হবে। নিঝরে আব্বু নিবিড়ের হাত ধরে বলে, বাবা, তুমি প্রমাণ করে দিলে যে শুধু রক্তের সম্পর্ক আপন হয় না, মাঝে মাঝে রক্তের থেকে বেশি আপন অন্য কেউ হয়। মায়াকে তুমি স্বাভাবিক করে দাও। আমার দাদুভাইকে বাঁচাও। মায়ের মধ্যে যে নির্ঝরের অংশ বাড়ছে, আমি চেষ্টা করব মায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। নিবিড় গিয়ে মায়ের পাশে বসে মায়ের হাত ধরে বলে, আমি থাকতে তোমার কিছুই হবে না। আমি কিছু হতে দেব না। সত্যি, মাঝে মাঝে কিছু মানুষের রক্ত থেকে বেশি আপন হয়। ঘণ্টাখানেক পর মায়ের সেন্স ফিরে। মায়ের চোখ খুলে তাকিয়ে দেখে ওর এক হাতে ক্যান্ডেল লাগানো, অন্য হাত ধরে নিবিড় ঘুমিয়ে আছে। মায়া নিবিড়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিবিড়ের ঘুম ভেঙে যায়। মায়া অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। নিবিড় কাতর কণ্ঠে বলে, কেন করছো এমন তুমি? জানো না তোমার কষ্ট আমার সহ্য হয় না? তারপরও কেন এমন করছো? সব কেনর উত্তর কি সবাই দিতে পারে? হ্যাঁ, পারে। তুমি চাইলে পারবে। প্লিজ, এমন করো না। তোমার একটু কষ্ট আমি সহ্য করতে পারি না। তাহলে কেন নিজেকে, আমার পরিবারের সবাইকে কষ্ট দিচ্ছ? আমাদের কথা না ভাবলে নিজের বাচ্চার কথা তো ভাবো। ওর কি দোষ? নিবিড়ের কথায় মায়া নিবিড়ের দিকে তাকিয়ে নিজের হাত নিবিড়ে থেকে ছাড়িয়ে পেতে দেয়। ওর দোষ একটাই যে ওর রক্ত খারাপ। মায়া, পাগলামি করো না। ওর আব্বু কি করছে তার জন্য কি শাস্তি পাবে? ওর কোনো বাবা নেই। ওর বাবাও আমি, মাও আমি। কোনো খারাপ রক্তের পরিচয়ে আমি ওকে বড় করব না। নিবিড় অবাক হয়ে মায়াকে দেখছে। মায়া সেসব তোয়াক্কা না করে বলে, আমার ক্ষুধা লাগছে। নিবিড় এক মুহূর্ত দেরি না করে খাবার আনে আর সবাইকে বলে দেয় মায়ের সেন্স ফিরেছে। মায়া খাবার খেয়ে কারোর সাথে কোনো কথা না বলে শুয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে আরো 1 সপ্তাহ চলে গেল। মায়া এখন আর কারোর সাথে কথা বলে না, শুধু নিজে নিজেই কথা বলে। নিবিড় অনেক চেষ্টা করে মায়ের সাথে কথা বলতে পারেনি। মাঝরাতে হঠাৎ মায়ের ঘুম ভেঙে যায়। বাইরে খুব বাতাস হচ্ছে। জানালা বারবার ধাক্কা খাচ্ছে। মায়া উঠে জানালার কাছে যায়। এক শীতল বাতাস মায়ের শরীর কাঁপিয়ে দিচ্ছে। মায়া জানালা বন্ধ করতে গেলে তখনই কেউ মায়ের হাত ধরে। মায়া ভয় পেয়ে হাত ছাড়াতে চায়। তখনই একটা কণ্ঠ ভেসে আসে, চড়ুই পাখি, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? চড়ুই পাখির কথাটা শুনে মায়ের বুক ধুক করে ওঠে। মায়ার হাত না ছাড়িয়ে সামনে দেখার চেষ্টা করে, কিন্তু এত বাতাসে জানালার পর্দা উঠছে। মায়ার একটু এগিয়ে যেতেই হঠাৎ ওর সামনে কেউ চলে আসে। মায়া ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। আবার সেই শীতল কণ্ঠে ভেসে আসে, চড়ুই পাখি। মায়া লোকটাকে দেখে ভয়ে চিৎকার দেয়। কিন্তু এত ভয় পেয়েছি যে মায়ের চিৎকার জোরে হচ্ছে না, গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। লোকটা ধীর পায়ে মায়ের দিকে আসতে থাকে। মায়ের পা যেন অবশ্যই আছে, নড়ছে না। মায়া আর কিছু দেখতে না পেয়ে সেন্স হারায়। যখন সেন্স ফিরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করে। মায়ার লাফ মেরে উঠে দেখে ওর চারিপাশে ওর আব্বু, নির্ঝরের আব্বু সার্বমন্ট নিবিড় দাঁড়িয়ে আছে। আমি এখানে কি করে আসলাম? তখন নিবিড় যা বলল তাতে মায়া অবাকের ওপর অবাক হচ্ছে। এটা কি করে সম্ভব? কি হয়েছে মায়ামা? আব্বু, কাল রাতে ও এসেছিল আমাকে নিয়ে যেতে। আমি সত্যি বলছি। মায়ের কথায় সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। নিবিড় মায়ের মাথায় হাত দিয়ে বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। মায়া, কাল রাতে তুমি ছাদে সেন্সলেস হয়ে পড়েছিলে।
আজ সকালে বোয়া দেখছে। তাহলে কি আমি মিথ্যে বলেছি? আমি ওকে দেখেছিলাম, ও এসেছিল। কাউকে ছাড়বে না, কাউকে না। মায়া, কিছু নেই, সব তোমার মনের ভুল। বিলিভ মি। না, ও ছিল সত্যি। ও ছিল নির্ঝরের আব্বু। নিজের চোখের পানি মুছে ঘর থেকে বেরিয়ে যায়। মায়ার আব্বু আর নিবিড় মায়াকে বোঝাতে ব্যস্ত। মায়াকে অনেক কষ্টে বুঝিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। সোফার ওপরে আবার মায়ার আব্বু, নির্ঝরের আব্বু আর নিবিড় বসে আছে। নিবিড় বাবা এখন কি করবে? মায়ের অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো নির্ঝরের। আব্বু করুণ কণ্ঠে বলে, আমি বলছি মায়াকে তোমরা এখান থেকে নিয়ে যাও। এ বাড়িতে নির্ঝরের অস্তিত্ব আছে। মায়া এইসবের মাঝে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে। মায়াকে এখান থেকে নিয়ে যাওয়া অনেকটা রিস্ক হবে। আমি বলছি মায়ের পাশের রুমে আমার থাকার ব্যবস্থা করুন। আর আমি মায়ের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। যদি কিছু থাকে তাহলে সেটা ধরা পড়বে। মায়ের আম্মু বিরক্তি নিয়ে বলল, নিবিড়, তুমি মায়ের কথা ধরে বসে আছো? তুমি জানো না ওর এখন মেন্টালি অবস্থা ভালো না? আমি জানি আঙ্কেল, কিন্তু মায়ের চোখে আমি ভয় দেখেছি। আর সেটা কি কারণে আমার না জানা পর্যন্ত শান্তি নেই। যা খুশি করো, কিন্তু আমার মেয়ে আর নাতিকে সুস্থ অবস্থায় চাই। আমি চেষ্টা করছি। মায়ের আব্বু চলে গেল। নিবিড় আর নির্ঝরের আব্বু এখনো বসে আছে। আজ যদি আমার ছেলেটা থাকতো, তাহলে মায়াকে কখনো কষ্ট পেতেই দিত না। কেন যে আমি আমার ছেলেটার প্রতি একটু নজর দিলাম না, তাহলে আজ আমায় এই দিন দেখতে হতো না। আঙ্কেল, আপনি প্লিজ শান্ত হন। আপনি ভাবে ভেঙে পড়লে কি চলবে? মানুষ একদিন না একদিন চলে তো যাবেই। হয় দুদিন আগে, নয় দুদিন পরে। আপন মানুষের হঠাৎ চলে যাওয়া কেউ মেনে নিতে পারে না। কিন্তু প্রকৃতি বলতে তো একটা নিয়ম আছে। ওপরের একজন তো সেইভাবে সবটাই সেট করে রাখছে। সময় কারো জন্য থেমে থাকে না। অতীত ভেবে কেন বর্তমানকে নষ্ট করব? তোমার কথা ঠিক। এখন আমার বেঁচে থাকার একটাই কারণ। আমার নির্ঝরের অংশ কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আর নিবিড় ভাবতে থাকে, মায়া যা বলছে সেগুলো কি আসলে সত্যি, নাকি অন্য কিছু? রাতে মায়া ঘুমিয়ে আসে আর নিবিড় সিসিটিভি ফুটেজে মায়াকে দেখছে। হঠাৎ বাইরে কিছু একটা পড়ার আওয়াজ পায়। নিবিড় একটা সিসিটিভি দেখে বাইরে আসে, কিন্তু কিছু পায় না। ভালো করে দেখে একটা ফুলদানি পড়ে আছে এদিকে। মায়া ঘুমিয়ে আছে, তখন আবার সেই শীতল কণ্ঠে কেউ ডাকছে, চড়ুই পাখি। মায়া উঠে বসে আর চারদিক দেখতে থাকে। তখনই আবার সেই শীতল কণ্ঠে কেউ তাকে ডেকে ওঠে। কে? কে এখানে? তখনই জোরে হাসির শব্দ ভেসে আসে। মায়ের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে চড়ুই পাখি? মায়া খাট থেকে নেমে বলতে থাকে, নির্ঝর, কেন তুমি আমাদের শান্তিতে থাকতে দিচ্ছ না? আমরা কি করছি বারবার? কেন এমন করছো? আমি তো তোমাকে শান্তিতে থাকতে দিতে চাই। আমি কখনো চাই না আমার মায়ের কষ্ট পাক। তাহলে কেন বারবার এভাবে ভয় দেখাচ্ছ? কি চাও কি তুমি? আমি কি চাই সেটা তুমি খুব ভালো করে জানো। কোনো কিছু তো তোমার অজানা না। মায়া কিছুটা পিছিয়ে যায়। না, আমি কিছুই জানি না। কিছু না। চলে যাও, চলে যাও। নিবিড় ফুলদানি ঠিক করে ঘরে এসে দেখে মায়া কার সাথে কথা বলছে। নিবিড় ভালো করে দেখে মায়া অতিরিক্ত ভয় পেয়ে আছে। নিবিড় আর এক মুহূর্ত দেরি না করে মায়ার ঘরে যায়। গিয়ে দেখে মায়া ফ্লোরে পড়ে আছে। নিবিড় মায়ের মুখে হাত দিয়ে বুঝতে পারে মায়ের কোনো সেন্স নেই। নিবিড় মায়াকে শুয়ে দিয়ে নিজের ঘরে যায়। আর আবার সিসিটিভি দেখতে থাকে। হঠাৎ নিবিড় নিচের ঘরে কিছুর ছায়া দেখতে পায়। নিবিড় আস্তে করে পিছনে তাকাতে দেখে মায়া ছুরি হাতে দাঁড়িয়ে আছে। মায়া, তুমি এখানে? ও কাউকে শান্তিতে থাকতে দেবে না। কাউকে না। আমাকে নিজের সাথে নিয়ে যাবে। তার থেকে ভালো আমি তুমি একসাথে চলে যাই, অনেক দূরে, অনেক দূরে। নিবিড়ের কাছে মায়াকে স্বাভাবিক মনে হচ্ছে না। কেমন পাগলের মতো করছে। নিবিড়ও অনেক খারাপ, আমাকে শান্তিতে থাকতে দেবে না। এভাবে তিলে তিলে মরা চেয়ে একেবারে মরে যায় সেটাই ভালো। কথাটা বলে মায়া নিজের হাতে শিরা কেটে ফেলে। আর সাথে সাথে ফিনকিদের রক্ত পড়তে থাকে। নিবিড় দৌড়ে মায়ের কাছে যায়। মায়া, এসব কি পাগলামি? কেন করছো? বললাম তো সব ঠিক হয়ে যাবে। সব ঠিক করে দেব আমি। সব কিছু ঠিক করে দেব। ও আমাকে নিয়ে যাবেই। কথাটা বলতে বলতে মায়া সেন্সলেস হয়ে পড়ে। নিবিড় জোরে বাড়ির সবাইকে ডাকতে থাকে। মায়াকে বেডে শুয়ে দিয়ে মায়ের হাতে ব্যান্ডেজ করে দেয়। সবাই মায়ের পাশে বসে, মায়া এখনও সেন্সলেস অবস্থায়। নিবিড় নীরবতা ভেঙে বলে, আঙ্কেল, মায়াকে আর এখানে রাখা যাবে না। আজ তো হাট কেটেছে, কাল কি করবে সেটা কেউ জানে না। আমি মায়াকে নিয়ে অনেক দূরে যেতে চাই। যেটা ভালো বোঝো সেটাই করো। মায়ের সেন্স ফেরার আগেই যেতে হবে। না হলে ও কখনো যেতে চাইবে না। ওকে আমি বাইরে নিয়ে গিয়ে একটা ভালো ডক্টরকে দেখাবো। আমার মায়ের সুস্থ হয়ে যাবে। কিন্তু এখন তো কোনো গাড়ি পাওয়া যাবে না। আর এই জায়গাও ভালো না এত রাতে। আঙ্কেল প্লিজ, কিছুর ব্যবস্থা করো। আমি দেখছি মায়ের আব্বু বাইরে যায়। নির্ঝরের আব্বু নির্ঝরের ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলে। নিবিড় মাথা নিচু করে বলে, আঙ্কেল, আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন। কিন্তু মায়াকে আমি এখানে রাখতে পারবো না। আমাকে মাফ করবেন। না রে বাবা, আমি কিছু মনে করিনি। যেখানে আমার ছেলেটাই নেই, সেখানে আমি কি করে ওকে বেঁধে রাখবো? তোরা যা, আর মায়াকে সুস্থ কর।
আমি এখানেই ভালো আছি। নিবিড় কিছু বলল না, কিবা বলবে। নির্ঝরের আব্বুর অবস্থা ভালো না। শেষ বয়সে এসে সবাই ছেলে বউ নাতি নাতনি নিয়ে থাকতে চাইবে, কিন্তু সবার কপালে তো সব সুখ হয় না। মায়ের আব্বু আসে। নিবিড় কোনো গাড়ির ব্যবস্থা করতে পারলাম না। একে তো রাত, তার উপর আবার লকডাউন। নির্ঝরের আব্বু এবার বলে, আমি বলছি কি, নির্ঝরের মৃত্যু তো অনেক দিন হলো, তাই ভাবছি কাল গরিবদের খাওয়াবো। তোরা না হয় পরে যাস, এখনো তো মায়ের নির্ঝরের স্ত্রী। আচ্ছা ঠিক আছে, পরশু আমরা চলে যাব। আমি সব ব্যবস্থা করে রাখছি। আর মায়ের দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে। নিবিড় মায়ের হাত ধরে রাত পার করে দিল। পরের দিন সকালে মায়ের সেন্স ফিরে। মায়ের নিবিড় খুঁজছে, কিন্তু বাড়িতে কোনো ছেলে নেই, তাই সব নিবিড়কে করতে হচ্ছে। নিবিড় কিছুটা কাজ সামলে মায়ের সামনে আসতেই মায়ের নিবিড়কে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিবিড়, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমাকে হারাতে চাই না, কিছুতেই না। জীবনে অনেক কিছু হারিয়েছি, আর কিছু হারাতে চাই না। প্লিজ নিবিড়। মায়া, শান্ত হও। আমি আছি তো। কাল তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। প্লিজ একটু শান্ত হও। আজ নির্ঝরের কলমা। এই কাজ শেষ হলে কাল তোমাকে নিয়ে যাব, প্রমিস। সত্যি তো? হুম। পাক্কা প্রমিস। নিবিড় মুচকি এসে বলে, হুম, পাক্কা প্রমিস। কিন্তু যেটুকু সময় আমরা এখানে আছি, তুমি লক্ষ্মী মেয়ের মতোই থাকবে, বুঝছো? মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিবিড় মুচকি এসে বাইরে যায়। মায়া ঘরে বসে বোরিং লাগছিল, তাই সে একটু হাঁটতে বাইরে যায়। বাইরে এসে দেখে নির্ঝরের বড় একটা ছবি। ছবিতে নির্ঝর হাসছে। মায়া ছবিটার দিকে তাকিয়ে আছে। তখনই মায়ের মাথায় কেউ হাত দিল। মায়া তাকে দেখে নির্ঝরের আব্বু। কিরে মা, নির্ঝরের কথা মনে পড়ছে? মায়া মাথায় নিচু করে নেয়। আল্লাহ আমার ছেলেটার সকল পাপ মাফ করুন। তখনই মায়া বলে, ও যে পাপ করেছে, সে পাপ আল্লাহ কখনো মাফ করবে না। কখনোই না। বেঁচে থাকতে কেউ ওকে মাফ করেনি তো, মরার পর আল্লাহকে ওর কাজের জন্য কঠিন শাস্তি দেবে। পাপ কখনো বাপকেও ছাড়ে না। কথাটা বলে মায়া ছাদে চলে যায়। আর নির্ঝরের আব্বু মায়ার কথার মানে খুশি। মায়া ছাদে গিয়ে নিচে দোলনায় বসে বসে পুরনো কথা ভাবছে। অতীত ভালো হোক বা খারাপ, সারা জীবন মনে থেকে যায়, চাইলেও মুছে ফেলা যায় না। নির্ঝরের সাথে মায়ের সম্পর্ক ছিল অন্যরকম। নির্ঝর মায়া বলতে পাগল ছিল, আর মায়ের নির্ঝর বলতে। মায়ের সাথে নির্ঝরের বিয়ে ঠিক হবার পর মায়া খুব ভয় পেত, যদি নির্ঝর অন্য স্বামীদের মতো ওর উপর অত্যাচার করে। কিন্তু মায়ের ধারণা ভুল প্রমাণ করে। নির্ঝর মায়াকে এতটাই ভালোবাসত যে মায়ের নির্ঝর ছাড়া অচল ছিল। কিন্তু সবসময় কি সুখ কপালে থাকে? সুখ দুঃখ নিয়েই তো জীবন। মায়া এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিয়তির কাছে সবাই হেরে যায়। আজ তোমার একটা ভুল আমাদের জীবনটা বদলে দিল। ভুলটা যদি না হতো, তাহলে গল্পটা অন্যরকম হতো। তুমি, আমি, আর আমাদের সন্তান। খুব কি ক্ষতি হতো? কথাটা বলতে বলতে মায়া ডুকরে কেঁদে ওঠে। নির্ঝরকে যে মায়া নিজের জীবনে থেকে বেশি ভালোবাসত। মায়া কিছুক্ষণ ওভাবে কাঁদল। তারপর উঠে নিচে গিয়ে দেখে সবার খাওয়া প্রায় শেষ। রাতে মায়া ওর আব্বুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আর মায়ার আব্বু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরবতা ভেঙে মায়া বলে, আব্বু, আমি যদি কখনো ভুল করি, তখন কি তোমরা আমায় মাফ করবে? মেয়ের প্রশ্নে মায়ার আব্বু কিছুটা অবাক হলেন। তারপরও বললেন, আমার মায়া কখনো ভুল করতে পারে না, কারণ আমি আমার মেয়েকে তেমন শিক্ষা দিইনি। আর যদিও ভুল করে, তাহলে ভুলের উপর নির্ভর করে মাফ করব। মায়া কিছুটা নড়ে চড়ে বসল। তখনই নিবিড় আসলো। আঙ্কেল, নিঝরের আব্বুকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি যেতে নারাজ। আর আমার মনে হয় ওনাকে একা রাখা ঠিক হবে না। আপনি যদি একটু বলতেন। হুম, আমি ওকে বলছি, তোমরা সব গুছিয়ে নাও। জি। মায়ের আব্বু উঠে যেতে নিবিড় মায়ের পাশে বসে। এখনো মন খারাপ? মায়ের নিঃশ্বাস নিয়ে বলল, মন থাকলে তো খারাপ হবে। সেটা তো নির্ঝরের সাথে কবর দেওয়া হয়ে গেছে। মায়া, তুমি কি জানো, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। মায়া ভ্রু কুঁচকে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। নিবিড় একটু কেসে বলে, তা নয় তো কি। আগে তুমি নামাজ পড়তে, কোরআন পড়তে। আজ এতদিন হয়ে গেল, ওসব কিছু পড়ছো না কেন? নিবিড়ের কথার বিনিময়ে মায়া শুধু মুচকি হাসি দিল। নিবিড়ও আর কিছু বলল না। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা। মায়া বলে, নিবিড়, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? নিবিড় কি বলবে বুঝতে পারছে না। তার হাতে তো কিছু নেই। নিবিড় কিছুক্ষণ চুপ থেকে বলে, মায়া, আমি যেখানে থাকি না কেন, এটা মনে রাখবে আমি সবসময় তোমার সাথেই আছি। তোমার ওপর আমার সবসময় নজর থাকবে। না, আমি অত কিছু জানি না। আমি জানি তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আম্মু আমাকে ছেড়ে চলে গেছে নির্ঝরও। এখন আমি কোনো মূল্যে তোমাকে হারাতে চাই না, কিছুতেই না। মায়া জন্ম মৃত্যু নিয়ে এসব কারো হাতে থাকে না। কেউ চায় না তার আপনজন তাকে ছেড়ে চলে যাক। কিন্তু তাকে যেতে হবে, প্রকৃতির নিয়ম বলতে তো কিছু আছে। আর এসব তো আল্লাহ বানিয়েছেন। তাই তুমি এসব নিয়ে না ভেবে এখন আমাকে পুষ্কনিই ভাবো। ওর কোনো কিছু হলে কিন্তু আমি তোমাকে অনেক বকবো। মায়া এসে দেয়। ও, তার মানে এখন আমি কেউ না, সব এখন এই পুচকো।
জি, তুমি তো খুব হিংসুটে। শুনে রাখো, আমার মাম্মামকে নিয়ে কোনো হিংসা না। তোমায় কি বলে রাখছি, ছেলে হবে না মেয়ে হবে? মেয়ে হবে দেখে নিও। আর মেয়ের নাম কিন্তু রাত হবে। মেয়ে হলে রাত নাম রাখবো। এক রাত মারা গেছে তো কি হয়েছে? আর এক রাত আসবে। আর আমি জানি এই রাত আগের রাতের মতো হাসি খুশি আর চঞ্চল হবে। নিবিড়ের চোখে পানি জমে আছে। তাই তাড়াতাড়ি বলল, তুমি ঘুমাও, আমি আসছি। কাল আবার বের হতে হবে। মায়া বুঝতে পারল নিবিড়ের কষ্ট হচ্ছে, কিন্তু মায়া চাইলেও নিবিড়ের কষ্ট দূর করতে পারবে না। নিবিড় চলে যেতেই মায়া রাত নিবিড় আর ওর পিক দেখতে থাকে। আর কিছু সময় যদি তোর সাথে থাকতে পারতাম, খুব মিস করি তোকে। তোর দুষ্টমি, তোর আপনি বলে ডাকা সবকিছু মিস করি রাত। মায়া রাতের পিক দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই রেডি হয়ে আছে। মায়ার নির্ঝরের একটা ছবি ব্যাগে নিয়ে নিচে নামে। মায়া নির্ঝরের আব্বুকে সালাম করে বাড়িটা একবার ভালো করে দেখে গাড়িতে উঠল। নির্ঝরের আব্বুকে হাজার বোঝানোর পর রাজি হলো না। তাই মায়ার নিবিড় আর মায়ের আব্বুকেই যেতে হলো। 4 ঘন্টা পর ওরা ঢাকা এসে পৌঁছালো। মায়া ঘরে ঢুকতেই বিছানায় গা এলিয়ে দেয়। নিবিড় ওর আর মায়ের জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে নেয়। মায়ের চোখে এখন রাজ্যের ঘুম। এই অবস্থায় বেশি জার্নি করা শরীরের জন্য ঠিক না। মায়ের চোখ বসতে যাবে তখনই নিবিড় আসে। মায়া রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। মানে কি? এখন আবার কোথায় যাব? ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে 5টায়। এখন বের হতে হবে, না হলে সিট পাবো না। আমি খাবার দিতে বলছি, খেয়ে বের হব। মায়ের আর কি রেডি হতে চলল। রেডি হয়ে খেয়ে বেরিয়ে পড়ল। আজ অনেকদিন পর মায়া নিজের শহরে আসলো। বিয়ের পর তো নির্ঝর মায়াকে নিয়ে চলে গিয়েছিল, আর কখনো আসতে দেয়নি। কারো সাথে মায়ার এই 1 বছরের যোগাযোগ হয়নি, এমনকি নিবিড়ের সাথেও না। 1 মাস আগে নিবিড় কোথা থেকে খবর পেয়ে মায়ের সাথে দেখা করতে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর মায়ার নাম ডাকে। মায়ার নিবিড় যায়। ডক্টর মায়াকে চেক আপ করে কিছুটা চিন্তিত। মায়ার ওর আব্বুর সাথে বাইরে বসে আছে। নিবিড় ডক্টরের সামনে অনেকক্ষণ যাবৎ উনি কিছু বলছে না। নিবিড় অনেকটা বিরক্ত। ডক্টর কি হয়েছে একটু বলবেন? মায়া মেন্টালি অনেক অসুস্থ। ওর বারবার নির্ঝরকে দেখা স্বপ্ন ওর ভ্রম। নির্ঝরকে মায়া অনেকটাই ভালোবাসতো, কিন্তু হঠাৎ এমন কিছু ও জেনে গেছে যেটা ওর জানার কথা না। আর নির্ঝরের এভাবে হঠাৎ করে চলে যাওয়া ওর মাথায় অনেকটা ইফেক্ট ফেলছে। এখন ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আমি মায়াকে বস করে অনেক কিছু জানতে চেয়েছি। ওর শুধু একটা কথা অন্যায়, কারীর কোনো ক্ষমা নেই। সবাইকে সবার পাপের শাস্তি পেতে হবে। ডক্টরের কথা শুনে নিবিড় অনেক চিন্তিত। এখন মায়াকে কি করে স্বাভাবিক জীবনে আনবে? ডক্টর, এখন কি করব? ওর সাথে স্বাভাবিক আচরণ করুন। আর এটা জানার চেষ্টা করুন যে ও কি এমন জেনেছে যার জন্য ওর মাথায় এত চাপ। আমি ওষুধ দিচ্ছি, সেইগুলোকে খাওয়াতে হবে। ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে। ওকে ডক্টর। নিবিড় আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসে। আঙ্কেল, আপনি ওকে নিয়ে যান, আমি ওষুধ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। নিবিড় ওষুধ আনতে যায়। আর মায়া আর ওর আব্বু যাচ্ছে রাস্তায়। হঠাৎ কেউ মায়ের ঘাড়ে হাত দেয়। মায়া পিছনে তাকিয়ে দেখে আবির। আরে মায়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আবির কিছু বলতে যাবে তখন ওখানে নিবিড় আসে। নিবিড়কে দেখে আবির কেমন একটা করছে। কি হলো ভাইয়া? আমি পরের কথা বলছি। কথাটা বলে আবির আর এক মুহূর্ত দেরি না করে চলে যায়। কি হলো ওনার? হয়তো কোনো পাপের কথা মনে পড়ে গেছে। কথাটা বলে নিবিড় একটা মিষ্টি হাসি দিল। মায়া আর বেশি না ভেবে গাড়িতে উঠল। রাতে নিবিড় শুয়ে শুয়ে ভাবছে কি করে মায়াকে সুস্থ করবে। হঠাৎ জানলা দিয়ে অনেক বাতাস আসছে। নিবিড় উঠে জানালা বন্ধ করতে গেলে দেখে মায়া কোথাও একটা যাচ্ছে। নিবিড় অবাক হয়ে দেখছে এত রাতে মায়া কোথায় যাচ্ছে, তাও কাউকে না বলে। নিবিড় ও মায়ার পিছন পিছন যেতে গেলে মায়া হাওয়ায় মিলিয়ে যায়। নিবিড় হাজাও খুঁজেও পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে নিবিড় মায়ার ঘরে যায়। ঘরের দরজা খুলতেই নিবিড় দেখে মায়া শুয়ে আছে। নিবিড় কোনো কথা না ভেবে মায়াকে টেনে তোলে। মায়া ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে নিবিড়? প্লিজ ঘুমাতে দাও। তুমি একটু আগে কোথায় ছিলে? কোথায় মানে? আমি তো এখানেই ছিলাম, ঘুমাচ্ছিলাম। মায়া, তুমি কি লুকাচ্ছ আমাদের থেকে? মায়া হেসে উত্তর দেয়, আজব, কি লুকাবো তোমার থেকে? পাগল হলে নাকি? না, আমি ঠিক আছি। কিন্তু তুমি কিছু একটা লুকাচ্ছ। এই প্রশ্ন যদি আমি তোমাকে করি, তুমি কি উত্তর দেবে? মায়ের কথায় নিবিড় কিছুটা চমকে গেল। নিবিড় আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে মায়া মুচকি হাসি দিয়ে শুয়ে পড়ে। সারা রাত নিবিড় মায়ের কথা ভেবে ভেবে কাটিয়ে দিল। যতই হোক, দায়িত্ব নিয়েছে মায়াকে সুস্থ করবে। আর মায়ের আব্বু নিবিড়কে নিজের ছেলের মতো ভালোবাসে। সেটা কিছুতেই নিবিড় নষ্ট করতে চায় না। কিন্তু মায়ের কালকে ব্যাপার কিছুতেই নিবিড়ের মাথায় ঢুকছে না। সকালে মায়া ঘুম থেকে উঠে নিবিড়ের রুমে যায়। নিবিড় এখনও টেবিলের উপর বসে আছে। মায়া আস্তে আস্তে নিবিড়ের রুমে গিয়ে বসে। নিবিড় চিন্তায় এত মগ্ন যে মায়া আছে সেটা বুঝতে পারেনি।
মায়া একটু কাশি দিতেই নিবিড়ের ভাবনার ছেদ ঘটে। নিবিড় মায়ের দিকে তাকিয়ে অবাক। অন্য দিনের তুলনায় মায়া আজ অনেক হাসি খুশি, কিন্তু চোখ খোলা। বোঝা যাচ্ছে সারা রাত কেঁদেছে। নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এত সকালে উঠলে যে? সকাল কোথায়? ফজরের আজান দিচ্ছে। কখন নামাজ পড়ে একটা গল্পের বই পড়ছি, তারপর আসলাম। ও, তুমি কি সারা রাত এখানে বসেছিলে? হ্যাঁ। না মানে? হ্যাঁ। আচ্ছা বাদ দাও। তুমি তো কফি খাবে না? আমার মাথা ব্যথা করছে, আমি কফি খাবো। মায়া চলে যেতেই নিবিড় ডাক দেয়, মায়া। মায়া দাঁড়িয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। নিজেকে এভাবে কষ্ট দিও না। কোনো কিছু তো আমাদের হাতে থাকে না, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের কাজের দায়ভার তো আমাদের, তাই না? যা হয়েছে তা তো কোনো না কোনোভাবে আমি দায়ী। আর নিজেকে কষ্ট দেওয়ার কথা বলছো তুমি? পাশে থাকলেই চলবে। একবার হারিয়েছি, দ্বিতীয়বার আর হারাতে চায় না। কথাটা বলে মায়া চলে গেল। নিবিড় প্রতিবারের মতো এবারও কিছু বলল না। আজকাল মায়াকে নিয়ে খুব চিন্তা হয়। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, যার কিছুই বোঝা যায় না। নিবিড় হতাশ হয়ে ছাদে গেল। প্রকৃতির মাঝে থাকলে হয়তো কষ্টটুকু একটু হলেও কমবে। নিবিড় ছাদে হাঁটছে। এদিকে মায়া কফি খাচ্ছে আর পুরনো বই দেখছে। তখনই একটা অ্যালবাম বেরিয়ে আসলো। মায়া কফির মগ রেখে অ্যালবামটা খুলে দেখতে লাগলো। মায়ার ছোটবেলা থেকে শুরু করে সব ছবি এখানে, নিবিড়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের ছবি এখানে। মায়া আনমনে হেসে দেয়। কি সুন্দর ছিল সেই সব দিন। একসাথে ভার্সিটিতে যাওয়া, ক্যান্টিনে আড্ডা দেওয়া, গান শোনা। নিবিড়ের কি সেই সব দিনগুলোর কথা মনে আছে? মায়া আর না ভেবে নিবিড়ের রুমে যায়। কিন্তু নিবিড় নেই। কোথায় গেল? ছাদে যায়নি তো? মায়া ছাদে গিয়ে দেখে নিবিড় হাঁটছে। মায়া দোলনায় বসতে বসতে বলে, আগে তো খুব চিন্তিত হলে ছাদে হাঁটাহাঁটি করতে। তাহলে এখন কিসের চিন্তা? না, কিছু না। তোমার মুড ভালো করার উপায় আমার কাছে আছে। নিবিড় ভ্রুকুচকে তাকিয়ে আছে। মায়া হেসে বলে, এখানে আসো, তারপর বলছি। মায়ের কথা মতো নিবিড় মায়ের পাশে বসে। মায়া অ্যালবামটা এগিয়ে দেয়। নিবিড় হেসে বলে, এটা কোথায় পেলে? পুরনো বইয়ের ভিতর মনে আছে এই ছবির কথা? তুমি একদিন কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি এক করেছিলে, তখন তুলেছিলাম। মোটেও না। জি হ্যাঁ। দুজন আরও ছবি নিয়ে কথা বলছে আর হাসছে। ওদের সাথে মায়ের আব্বুও যোগ দিল। হাসতে হাসতে মায়া বলে ওঠে, আমি আর রাত মিলে একবার তোমাকে মেয়ে বানিয়েছিলাম। সেই পিক তুমি নষ্ট করেছিলে, না হলে এখানে থাকতো। আমার পিচি বোনের মাথা তো তুমি নষ্ট করেছিলে। সেদিনের পর থেকে ও প্রায় ঘুমের মধ্যে সাজিয়ে দিত, দেখতে হবে না কার্বন। আইসে দুই ঢং। ওই, একদম উল্টাপাল্টা বলবে না। মায়ের আব্বু দুজনের কাণ্ড দেখছে। মায়া রেগে নিচে যায়। মায়ের আব্বু হাসতে হাসতে যায়। আজ অনেকদিন পর মায়াকে সেই আগের মায়ের মতো লাগছে। নিবিড় এখনো ছাদে বসে রাতের পিক দেখছে। আজ যদি তুই থাকতিস বনু, তাহলে অনেক মজা হতো। খুব মিস করি তোর পাগলামিগুলোকে। আমাকে মাফ করে দে। আমি তোকে বাঁচাতে পারলাম না। তোর ভাইয়া তোর জীবন বাঁচাতে পারল না। কথাটা বলে নিবিড় কেঁদে দেয়। দরজার আড়াল থেকে মায়া সব দেখে নিজেও কেঁদে দেয়। রাত তোর আপনি, তোর খুনিদের শাস্তি দেবে। নিবিড় কিছু না করলেও আমি কাউকে ছাড়ব না। কথাটা বলে মায়া কাউকে ফোন করে। দুপুরের দিকে নিবিড় বের হতে মায়া ওর বেরিয়ে পড়ে। একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে যায় মায়া। চোখে তার পানি, এক পা দুই পা করে মায়া ভিতরে যায়। দরজায় তালা দেয়া, তাই মায়া জানলা ভেঙে ভিতরে যায়। ভেতরটা কি সুন্দর গোছানো মনে হচ্ছে। এখনো মানুষ থাকে, কিন্তু এখানে 1 বছর ধরে কোনো মানুষ আসে না। মায়া সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা রুমে যায়। রুমের ভিতরে একটা ছেলে আর একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। মায়া ছবির কাছে গিয়ে হাত বুলায়। ঘরটা ভালো করে দেখছে। বড় একটা বেড, তার কিছুটা পাশে ড্রেসিং টেবিল। জিনিসগুলো এখনো সাজানো মনে হচ্ছে। একটু আগে কেউ সাজিয়ে গেছে। বরাবরই তুই খুব গোছালো ছিলি। কোনো কিছু এলোমেলো তোর পছন্দ না। কিন্তু তোর জীবনটাই এলোমেলো হয়ে গেল। আমাকে মাফ করে দেবন। মায়া টেবিলের ওপর থেকে একটা ছবি নিয়ে কাছে। বেশ কিছুক্ষণ পর মায়া অন্য আর একটা রুমে যায়। সেটাও একইভাবে গোছানো। রুমটার কালার থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দর। মায়া টেবিলের উপরে কিছু বই পেল। তার মধ্যে একটা ডায়েরি। ডায়েরিটা নিয়ে মায়া প্রথম পৃষ্ঠা পড়তে শুরু করে। তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে ওঠে, তাহলে তুমি সব জেনে গেছো? মায়া কিছুটা ভয়ে ভয়ে পিছনে তাকায়। নির্ঝরকে কেন মারছ? মায়ার হাত পা ঠান্ডা হয়ে যায়। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। মায়া সামনে থাকা মানুষের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো এখন এই সময়ে এখানে আশা করেনি। কি হলো? আমাকে দেখে খুব অবাক হচ্ছ? আমি জানতাম তুমি কিছু একটা জানো, যার জন্য এমন করছো। আজ আমাকে সব সত্যি বলবে মায়া। মাথা নিচু করে নেয়। নিবিড় আবার বলে, কি হলো বলো। নির্ঝরকে কেন মারছো? তুমি আমার থেকে কিছু একটা লুকাছিলে, সেটা আমি জানতাম। তাই তো কাল রাতে তোমাকে দেখেও কিছু বলিনি। আর আজ আমি বের হবার পর তোমার আব্বু ফোন করে আমাকে বলে তুমি বের হয়েছো। আমি তোমার পিছু নিই। তারপর এখানে দেখলাম আমার বাসায় মায়া।
এবার কাঁপাকাবাট হতে বলতে শুরু করে, আমি নির্ঝরকে মারিনি, আমি ওকে ভালোবাসতাম, ওকে মারার ক্ষমতা আমার নেই। মিথ্যে বলবে না, নির্ঝরের মাথায় অনেক আঘাত ছিল। আর নিবিড়, বিশ্বাস করো, আমি নির্ঝরকে মারিনি। সেদিন ফ্ল্যাশব্যাক। নির্ঝর আর মায়ের বিবাহবার্ষিকী নির্ঝর মায়াকে আর পরিবারের সবাইকে শপিংয়ে পাঠায়। নির্ঝরে কিছু একটা কাজ, তাই সে যায়নি। মায়া শপিংয়ে না গিয়ে ডক্টরের কাছ থেকে রিপোর্ট নিয়ে নির্ঝরের অফিসে যায়। কিন্তু ম্যানেজার বলে নির্ঝর বাসায় গেছে। মায়াও বাসায় যায় নির্ঝরকে সারপ্রাইজ দেবে বলে। বাসায় পৌঁছে মায়া চুপি চুপি নির্ঝরের ঘরে যায়। কিন্তু সেখানে অন্য একটা মেয়ে নির্ঝরের গলা জড়িয়েছিল। নির্ঝর মেয়েটাকে দূরে সরাতে চাইছে, কিন্তু মেয়েটা ছাড়ছে না। মায়া এসব দেখে চলে আসতে গেলে একটা কথাই থেমে যায়। মেয়েটা বলছে, তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো, তাহলে আমি মায়াকে বলে দেব তুমি নিবিড়কে মারতে চেয়েছিলে। মায়ের পা অবশ হয়ে যায়। যাকে এত ভালোবাসতো, সে তার বেস্ট ফ্রেন্ডকে মারতে চেয়েছিল। মায়া ওখানে দাঁড়িয়ে যায় সবটা শোনার জন্য। নির্ঝর হাতের গ্লাসটা রেখে মেয়েটার দিকে হেসে বলে, আমার সত্যি যে জেনে গেছে, তাকে কি আমি ছেড়ে দিয়েছি? মায়াকে আমি খুব ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য আমি নিবিড় আর ওর বোনকে মারতে পারলে তোমাকে কেন পারবো না? মেয়েটা কিছুটা পিছিয়ে গিয়ে বলে, নির্ঝর, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেকবার বলেছি আমি শুধু মায়াকে ভালোবাসি, আর ওর জন্য আমি সব করতে পারি। দরকার পড়লে কাউকে খুন করতে পারি। নিবিড়কে আমি কখনো মারতাম না, কিন্তু শালা আমার ড্রাগের কথা জেনে গিয়েছিল, তাই ওকে আর ওর বোনকে মারতে। কিন্তু ভাগ্য আমার সাথে হলো না। আবার সেই নিবিড় আমাদের মাঝেই ফিরে আসলো। শালার প্রাণ কই মাছের প্রাণ। মারলাম তাও মরল না। যাই হোক, ওকে নিয়ে আমার টেনশন নেই, কারণ নিবিড় অ্যাক্সিডেন্টের পর ওর 2 দিন ওর কিছু মনে নেই। শুধু জানে ওর আর বোনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। যদি মনে পড়ে ও মায়াকে অনেক ভালোবাসে, আর মায়ের জন্য হলেও কাউকে কিছু বলবে না। আমি মায়াকে সব বলে দেব। আগে বেঁচে নাও। কথাটা বলে নির্ঝর মেয়েটার গলায় ইঞ্জেকশন দিয়ে দেয়। সাথে সাথে মেয়েটার মুখ দিয়ে রক্ত বের হয়, মারা যায়। নির্ঝর ও লোকেদের মেয়েটাকে মাটি দিতে বলে। মায়া এসব দেখে ভয়ে চিৎকার দেয়। আর সাথে সাথে নির্ঝর বাইরে এসে দেখে মায়া দাঁড়িয়ে আছে। নির্ঝরের ভয়ে গলা শুকিয়ে গেছে। মায়া, তুমি যা দেখেছো সব ভুল। তুমি এখানে কেন? আসলে তোমার তো শপিংয়ে থাকার কথা। মায়া কোনো কথা বলছে না, পিছিয়ে যাচ্ছে। নির্ঝর এগিয়ে আসতে গেলে মায়া চিৎকার করে বলে, তুমি আসবে না আমার কাছে, আসবে না। তুমি খুনি খুনি খুনি। মায়া প্লিজ, আমার কথা শোনো। আমি যা করেছি তোমাকে ভালোবেসে বিশ্বাস করো। তোমার মতো খুনিকে বিশ্বাস করা যায় না। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির মাঝে দুজন কিনারায় চলে আসে। মায়া নির্ঝরকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিতেই নির্ঝর তার সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আর সাথে সাথে রক্ত পড়তে শুরু করে। মায়া ওখানে বসে পড়ে। মায়া কখনো নির্ঝরকে মারতে চায়নি। ভুল করে হোক আর যেভাবেই হোক, মায়ের হাতে নির্ঝরের শেষ নিঃশ্বাস। মায়া নিবিড়ের সামনে বসে কাছে। নিবিড় কি বলবে কিছু বুঝতে পারছে না। মায়া কাঁদতে কাঁদতেই বলে, তুমি আমাকে একবারও বললে না? আমি জানি তুমি নির্ঝরের সামনে সব ভুলে যাওয়ার নাটক করেছিলে, যাতে সে আমার কোনো ক্ষতি না করে। নিবিড় এবার মায়ের কাছে গিয়ে বলে, মায়া, আমি থাক, কিছু বলতে হবে না। আমি নির্ঝরকে খুব ভালোবাসি। তার মানে এই না যে ওর সব অন্যায়কে ভালোবাসবো। আমার জন্য রাত মারা গেছে। তোমার এই অবস্থা আমি তোমাকে আর হারাতে চাই না। অনেক সহ্য করেছি আর না। আল্লাহ নির্ঝরকে ওর পাপের শাস্তি দিয়েছে। কিন্তু মায়া, আমি তো এখানে। নিবিড়, যে ভালোবাসে সে কখনো কারো জীবন নিতে পারে না। নির্ঝরকে আমাকে সবটা বলতে পারতো না? তাহলে তো আমি ওকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করতাম। কাঁদতে কাঁদতে মায়ের হেঁচকে উঠে গেছে। নিবিড় মায়াকে দেখছে খুব গভীরভাবে। ও আমার জীবনের সব থেকে বড় ভুল। হি ইজ দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। ওর জন্য আমি কাঁদবো না। পাপ কখনো বাপকে ছাড়ে না। ওকে ওর পাপের শাস্তি বেঁচে থাকতেও দিতে হয়েছে, আর মরার পরও দিতে হবে। হয়তো ওর আজাব শুরু হয়ে গেছে। মায়া নিজের চোখের পানি মুছে নেয়। বাসায় যেতে হবে, চলো নিবিড়। কিছু বলল না। মায়া নিজের ব্যাগ গুছিয়ে নিবিড়ের সাথে যায়। গাড়িতে কেউ কার সাথে কথা বলেনি। মায়া বাসায় এসে ঘরে যায়। নিবিড়ও নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। আজ হয়তো ওর একটু একা থাকা দরকার। এতদিন যে সত্যি সবার থেকে লুকিয়ে গেছে, আর এভাবে ওর সামনে চলে আসবে ভাবতে পারিনি হয়তো। এখন মায়াকে ছেড়ে ওর যাওয়ার সময় হয়ে গেছে। মায়াকে ছেড়ে যাওয়ার কথা মনে হতেই নিবিড়ের বুকে চিনচিন ব্যথা করছে। এদিকে মায়া শাওয়ার ছেড়ে কাঁদছে। নিবিড় কি ওকে ভুল বুঝবে? এইসব ভেবে মায়ের কান্না আরো বেড়ে যাচ্ছে। আমি নির্ঝরের ক্ষতি চাইনি, কিন্তু কি করে কিভাবে কি হলো বুঝতে পারিনি। প্লিজ নিবিড়, আমাকে ছেড়ে যেও না। আমার জন্য তোমার অনেক কষ্ট হয়েছে, আমি জানি। চাইলেও আমি সব ঠিক করে দিতে পারবো না। মায়া শাওয়ারের নিচে কাঁদতে থাকে। আর বন্ধ দরজায় নিবিড় কাঁদতে থাকে। দুজনের অনুভূতি দুই রকম। এই অনুভূতির নাম কেউ জানে না।
তাই তো এই অনুভূতির নাম অদ্ভুত অনুভূতি। 1 ঘন্টা পর মায়া গোসল সেরে ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে এখনো পানি পড়ছে। সবকিছু এভাবে এক পলকে শেষ হয়ে যাবে সেটা কেউ আশা করেনি। মায়া বিছানায় বসে আছে, তখন ওর পুরনো কথা মনে পড়ে যায়। মায়া যখন কোনো ভুল করত নিবিড় রাগ করে বসে থাকতো। আর মায়ের সে রাগ ভাঙাতো হয়তো। একবার তো মায়া জ্বরের মধ্যে আইসক্রিম খেয়েছিল, আর জ্বর আরও বেড়ে গিয়েছিল। কিছুদিন পর যখন মায়া সুস্থ হয়ে যায়, নিবিড় মায়ের সাথে কোনো কথা বলেনি। মায়া কত কিছু করে নিবিড়ের রাগ ভাঙতে চেয়েছে, কিন্তু পারে না। নিবিড় বসেছিল, মায়া নিবিড়ের চোল ধরে টানছিল। তাও নিবিড়ের রাগ ভাঙেনি। শেষে মায়া রেগে বলেছিল, তুমি যদি এভাবে কথা না বলেও, দেখো, একদিন আমি অনেক দূরে চলে যাব। তাতে নিবিড়ের রাগ আরও বেড়ে যায়। এবার মায়া এক বালতি পানি নিয়ে নিবিড়ের মাথায় ঢেলে দেয়। নিবিড়ও কম কিসে, সে মায়াকে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেয়। মায়া ডুবে যাওয়ার ভান করতেই নিবিড় সব ভুলে মায়াকে তুলে আনে। কে জানে, আমার উপর রাগ করেছিল, শেষবারের মতো মাফ করেছি। এর পরের বার হলে তুমি না আমি ছেড়ে চলে যাব। এমন কোনো দিন হবে না, মায়াবীর কখনো আলাদা হতে পারে না। মায়ের সেই কথা মনে হতেই হেসে দেয়। নিবিড় যদি রাগ করে তাহলে মায়া আবার পানিতে ঝাঁপ দেবে। কথাটা ভেবে মায়া হেসে দেয়। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিবিড়ের ডায়েরি বের করে, যেটা আসার সময় নিয়ে আসছিল, মায়া ডায়েরির ওপরে লেখার ওপর হাত রাখে। বড় বড় করে লেখা, অদ্ভুত অনুভূতি। মায়া এর মানে জানে না, তবে একটা বুঝতে পারছে, এটার মধ্যে এমন কিছু আছে যেটা নিবিড়ের খুব কাছের। এই ডায়েরি কখনো নিবিড় কাউকে হাত দিতে দেয়নি। মায়াও কখনো জোর করেনি। হয়তো খুব কাছের কিছু আছে। মায়া প্রথম পৃষ্ঠা খুলে পড়তে থাকে। জানো, ডায়েরি তোমাকে এনেছি আমার মনের অনুভূতি প্রকাশ করার জন্য। জানি না আজ কয়দিন আমার কি হয়েছে, তবে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যার কোনো নাম নেই। কি করব বলো না ডায়েরি, এই অস্বস্তি থেকে কি করে মুক্তি পাবো? এতদিন আমার এই অনুভূতি হয়নি, কিন্তু আজ কয়দিন ধরে হচ্ছে। কেন, কিসের জন্য, সেটা আমি জানি না। তবে এই অনুভূতি আমাকে খুব অস্বস্তি দিচ্ছে। পরের পৃষ্ঠায় একটা ছবি পেল পিন মারা। মায়া ছবিটা দেখে মুচকে এসে দেয়। ছবিটা মায়ার। মায়া নিজের ছবিটা একবার দেখে অন্য পৃষ্ঠায় যায়। জানো ডারি, আজ আমার মায়ের এঙ্গেজমেন্ট। খুব খুশি আমার মায়া। ওর খুশি দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু কিসের একটা অস্বস্তি হচ্ছে বুঝতে পারছি না। এতদিন মায়া আমার সাথে ছিল, তাই আমি বুঝতে পারিনি। কিন্তু এখন খুব কষ্ট হয়। প্রতি রাতে ওর কথা ভেবে কাঁদি কেনটা আমার জানা নেই। কেন এমন হচ্ছে বলো না ডায়েরি। মায়ের ডায়েরির পৃষ্ঠায় ভালো করে দেখে বুঝতে পারে, এই ডায়েরি লেখার সময় নিবিড় কান্না করেছিল। আরও কিছু পৃষ্ঠা শুধু মায়ের কথা লেখা। মায়া কি পছন্দ করে কি করে না, সবকিছু। মায়ার ডায়েরিটা বন্ধ করে চোখের পানি ফেলছে। আমিও তো এমন কিছু অনুভব করতাম, যখন নিবিড় আমার সাথে ছিল না। খুব অস্বস্তি হতো, এটা কেমন অনুভূতি। মায়া এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। এদিকে নিবিড় চোখের পানি ফেলছে, কি করবে কিছুই ওর মাথায় ঢুকছে না। অনেক ভেবে সিদ্ধান্ত নিল, মায়া যা চাইবে তাই করবে। এসব ভাবতে ভাবতে নিবিড় মায়ের ঘরে যায়। কিন্তু মায়া ঘুমিয়ে আছে দেখে নিবিড় ফিরে আসার সময় মায়ার আব্বু ডাক দেয়। মায়ার আব্বুর ঘরে নিবিড় বসে আছে, আর সামনে মায়ার আব্বু। দুজনের মধ্যে নীরবতা। মায়াকে সুস্থ করে তুমি আমার অনেক সাহায্য করেছ। ছোট থেকে মায়াকে তুমি দেখেছ। আজ আমি তোমার কাছে কিছু চাইব। আঙ্কেল, এভাবে কেন বলছেন? আপনি শুধু আদেশ করেন কি করতে হবে। মায়ের আব্বু কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করেন। আসলে এই সময় মায়ের পাশে কাউকে খুব দরকার। আমি তো আজ আছি কাল নেই। তাই আমি চাই তুমি মায়াকে। বাকি কথা বলার আগে বাইরে থেকে চিৎকার আসে। নিবিড় আর মায়ের আব্বু ঘর থেকে বের হয়। বেরিয়ে দেখে আবির আর নির্ঝরের আব্বু দাঁড়িয়ে আছে। আবিরের হাতে পায়ে ব্যান্ডেজ করা। নিবিড় আর মায়ার আব্বু অবাক হয়ে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুই এই সময় এখানে? আর এই ছেলেকে, ওর এই অবস্থা কেন? নির্ঝরের আব্বু কিছু না বলে নিবিড়ের কাছে এসে ঠাস করে নিবিড়ের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বুঝতে পারছি না। মায়ের আব্বু বলে, তুই কি পাগল হলি? ওকে কেন মারছিস? নির্ঝরের আব্বু কোনো কথা না বলে নিবিড়ের কলার ধরে, তুই আমার ছেলেকে কেন মেরেছিস বল? কেন মেরেছিস? কি ক্ষতি করেছিল ওর, তোর বল। তুই এসব কি বলছিস? নিবিড় কেন নির্ঝরকে মারতে যাবে? তখন আবির বলে ওঠে, ও নির্ঝরকে মেরেছে আর আমাকেও মারতে চাইছিল। এসব মিথ্যে নিবিড়, কেন এমন করবে? আর নির্ঝরের মৃত্যু তো পা পিছলে হয়েছে। না, ও আবার নির্ঝরকে মেরেছে মায়াকে পাওয়ার জন্য। তোকে আজ আমি মেরে ফেলব। কথাটা বলে নিবিড়কে মারতে গেলে পিছন থেকে মায়া চিৎকার করে বলে, নির্ঝরকে নিবিড় না, আমি মেরেছি। সবাই পিছনে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে, চোখে তার পানি। সবার এত চিৎকারে মায়ের ঘুম ভেঙে যায়। বাইরে আসতেই এসব কথা কানে শুনে মায়ের মেজাজ আরও খারাপ হয়ে যায়। ওর করা ভুল নিবিড় কেন ভোগ করবে? নিবিড় মায়াকে চুপ করে বলতে বলে, কিন্তু মায়া শোনে না। মায়াকে থামিয়ে আবির বলে, মায়া তুমি কিছু জানো না।
ও নির্ঝরকে মারছে আর আমাকেও মারতে গিয়েছিল। ও এখানে আসছে প্রতিশোধ নিতে। ও রেলি? কিসের প্রতিশোধ? আপনারা কি করছেন যে নিবিড় আপনাদের মারতে চাইবে? নির্ঝরের আব্বু মায়াকে বলে, মায়া মা, তুমি কিছু জানো না। এই ছেলে খুনি। তোমাকে আর তোমার বাচ্চার ক্ষতি করতে এখানে আসে। আব্বু প্লিজ, আপনি কিছু জানেন না, নিবিড় খুনি না। খুনি হলো নির্ঝর। তার আগের হিসাবটা মিটিয়ে নি। মায়ের আব্বু অবাক হয়ে সব বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। নিবিড় মায়াকে আটকাতে চাইলে মায়া শুনে না। আবিরের সামনে গিয়ে বলে, তো বলেন, কিসের প্রতিশোধ নিতে চাইছেন? নিবিড় আবিরের ঘাম বের হয়ে যাচ্ছে। মায়া একটা হাসি দিয়ে বলে, আমি বলছি কি হয়েছে। এবার মায়া বলতে গেলে আবির পিছিয়ে যায়, কিন্তু যেতে পারে না, দরজা বন্ধ করা। কি মিস্টার আবির, খুব তো নিবিড়কে দোষী বানাতে চাইছেন। এখন আপনার কি হবে? মায়া নিঝড়ের আব্বুর কাছে গিয়ে বলে, আব্বু, এখন যাকে খুনি বলছেন সব জানার পর আপনি বাঁচতে পারবেন তো? খুনিকে খুনি বলছি, ভুল কিছু বলিনি তো? হ্যাঁ, আপনারা তো ভুল করতেই পারেন না। নির্ঝরের মৃত্যু আমার হাতে হয়েছে। সেদিন নিবিড় এবার চিৎকার করে বলে, মায়া স্টপ ইট। না, আমি সবাইকে জানাতে চাই। মায়া, তুমি কিছু জানো না মানে? আমার সাথে এক জায়গায় যেতে হবে, তাহলে সব বুঝতে পারবে। কোথায়? গেলেই দেখতে পারবে। নিবিড় গাড়িতে উঠে সাথে মায়াও। নিবিড় মায়ের দিকে তাকিয়ে বলে, সবাইকে আসতে বলো। নিবিড়ের কথা মতো মায়া সবাইকে উঠতে বলে। নির্ঝরের আব্বু উঠতে নারাজ, কিন্তু নিবিড় বলে, আঙ্কেল, আপনার সব প্রশ্নের উত্তর এখানে গেলেই পাবেন। সবাই গাড়িতে উঠে আবিরের তো ভয়ে হাত পা কাঁপছে। নিবিড় একটা কবরস্থানে নিয়ে গিয়ে গাড়ি থামায়। নিবিড় এই জায়গায় কেন আনছো? নিবিড় কোনো কথা বলে না, সামনে হেঁটে যাচ্ছে। মায়াসহ সবাই নিবিড়ের পিছন পিছন হাঁটছে। নিবিড় কবরের মাঝখানে গিয়ে থেমে যায়। সবাই নিবিড়ের দৃষ্টি দিকে তাকিয়ে সবার চোখ কপালে। মায়া কাপা কাপা কণ্ঠে বলে, নিবিড়, এসব কি নিবিড়? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, সেদিন তোমার বিয়ের দিন সকালে আমার একটা ফোন কল আসে। কলটা আমার মামাতো ভাই রায়হান করেছিল। অতীত। নিবিড় খুশি মনে কলটা ধরতেই ওপাশ থেকে বলে, তুই এর কার ছবি পাঠিয়ে দিয়েছিস? কার আবার? মায়ের হবু বরের। মায়ের সাথে এই ছেলের বিয়ে হবে। হবে না আজ বিয়ে। রায়হান অনেকটা অবাক হয়ে বলে, এই ছেলের সাথে মায়ের বিয়ে হয়ে তুই কি পাগল? কেন, কি হয়েছে? মায়ের পরিবার থেকে বিয়ে ঠিক করছে। এই ছেলের সাথে মায়ের বিয়ে হলে মায়ের জীবন নষ্ট হয়ে যাবে। মানে? এর নাম নির্ঝর চৌধুরী। এক নম্বরে প্লেবয় মেয়েদের নিয়ে ব্যবসা করে। ড্রাগ, মেয়েদের পাচার করে, সব রকম কাজ। ও নিজে তো মরবে, আর মায়াকে তো। তুই কি শিওর? ওয়েট, আমি তোকে কিছু ছবি দিচ্ছি। নিবিড় অপেক্ষা করছে, তখনই ওর ফোন মেসেজ আসে। নিবিড় মেসেজ ওপেন করতেই ওর চোখ কপালে নির্ঝর কিছু মেয়েদের সাথে ঘনিষ্ঠভাবে আছে। আরও অনেক পিকে নির্ঝর ড্রাগ খাচ্ছে। নিবিড় মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি করবে কিছু বুঝতে পারছে না। কিছু একটা ভেবে নিবিড় মায়ের কাছে ফোন দেয়, কিন্তু মায়া ধরে না। বিয়ের জন্য ঢাকার বাইরে একটা সেন্টার ঠিক করেছে। দুই পরিবার মিলে ওখানে বিয়ে দেব। নিবিড় রাতকে নেওয়ার জন্যই আসে। নিবিড় আর না ভেবে মেসেজ দেয়, আর ছবিগুলো পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর নিবিড়ের ফোনে মায়ের আইডি দিয়ে মেসেজ আসে, আমি তোমার সাথে দেখা করতেই চাই। নিবিড় আর কিছু না ভেবে মায়ের দেওয়া জায়গায় যেতে গেলে রাতও যেতে চায়। নিবিড় রাতকে নিয়ে মায়ের দেওয়া জায়গায় যায়। জায়গাটা খুব নিরিবিলি। নিবিড় রাতের হাত ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। নিবিড় এবার ফোন দেয়। তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, এই তো আমরা। নিবিড় পেছনে তাকিয়ে দেখে নির্ঝর আর নির্ঝরের বন্ধুরা। নিবিড় ওদের দেখে অবাক। তখন নির্ঝর বলে, কি, মায়ের জন্য অপেক্ষা করছিস? কিন্তু মায়া তো আসবে না। এই দেখ মায়ের ফোন। তুই একটা ড্রাগ অ্যাডিক্টেড। তোর সাথে আমি কিছুতেই মায়ের বিয়ে হতে দেব না। নির্ঝর আর বন্ধুরা জোরে জোরে হাসতে থাকে। রাত কিছুটা ভয় পেয়ে নিবিড়ের পিছনে লুকায়। মায়ের সাথে তো আমার বিয়ে হবেই, আর কি আটকাবে? তুই সেজন্য বেঁচে থাকলে তো, কথাটা বলে ওরা নিবিড়কে হকি স্টিক দিয়ে মারতে থাকে। নিবিড়ও নিজের সর্বোচ্চ চেষ্টা করছে বাঁচাতে। রাত একটা লাঠি নিয়ে ওদের পিছন থেকে মারে। তখনই নির্ঝর এসে রাতের চুলের মুঠি ধরে। নিবিড় চেঁচিয়ে বলে, নির্ঝর, আমার বোনকে ছেড়ে দে। ওকে কেন মারছিস? আরে, আমরা কি ওকে মারতে চাইছি? তুই তো ওকে আমাদের জন্য নিয়ে আসলি। ইস, তোর বোন কি হট! কুত্তার বাচ্চা, তোর মুখ আমি ভেঙে দেব। নিবিড়কে ওরা আধমরা করে ফেলেছে। রাত বারবার ছেড়ে দিতে বোঝে, কিন্তু নির্ঝর রাতের চুলের মুঠি ধরে রাতকে নেশালো চোখে দেখছে। নির্ঝর এবার বলে, কি রে, মরছে নাকি? মনে হয় কথাটা বলতে দেরি, কিন্তু নিবিড় উঠে ওদের গায়ে লাথি মারে আর নির্ঝরের কাছে এসে নির্ঝরে মারতে শুরু করে। তখনই পিছন থেকে নিবিড়কে গুলি করে। নির্ঝর উঠে নিবিড়কে ইচ্ছামতো মারে। নিবিড় আর পারল না। রাত বারবার নিবিড়কে বাঁচাতে চাইলে আবির রাতকে ধরে রাখে। এবার দেখ তোর সাথে কি করি। নিবিড়কে বেঁধে রাখে। নিবিড়ের এখনো হুঁশ আছে। আবির নির্ঝরকে বলে, এই মেয়েকে কি করবি? কি করব মানে? এনজয় করব।
নিবিড় চিৎকার দিয়ে বলে, না, আমার বোনকে ছেড়ে দে প্লিজ। তোদের পায়ে ধরি। নিবিড়ের কথা কারো কানে পৌঁছালো না। রাতকে ওরা সবাই মিলে। নিবিড় নিজের চোখ বন্ধ করে নিল। নিজের কলিজার বোনের এমন দৃশ্য কোনো ভাই মেনে নিতে পারবে না। একটা ভাই যখন নিজের বোনকে বাঁচাতে পারে না, তখন তার কাছে মরে যাওয়া অনেক ভালো। রাতের চিৎকার নিবিড়ের কানে আসে। রাত এসব সহ্য করতে না পেরে ওখানেই মারা যায়। আর নিবিড় আত্মরা হয়ে আছে। আবির বলে, এখন কি করবি? এ তো মারা গেছে। মাটি দিয়ে দেব। আর কি সামনে কবরস্থান আছে? সসম্মানে মাটি দেব। যতই হোক, আমার বইয়ের ব্রেস্টমেন বলে কথা। নিঝর আর ওর বন্ধুরা রাতকে মাটি দিয়ে দেয়। নিবিড়ের তখনও নিঃশ্বাস চলছিল। নিবিড় করে জীবনটা মাটি দেয়। বর্তমানে সবাই অবাক হয়ে শুনছে নিবিড়ের চোখে পানি। মায়া ভাবতে পারছে না এত কিছু হয়েছে। সেদিন আমাদের মাটি দিয়ে নিঝর তোমাকে বিয়ে করে অন্য কোথাও নিয়ে যেতে চায়, যাতে তুমি আমার খবর না পাও। আমি আমার বোনকে বাঁচাতে পারলাম না ওই অমানুষদের হাত থেকে। মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তার মানে না, এটা হতে পারে না। হ্যাঁ, আমি মারা গেছি। রাত একা মারা যায়নি, আমিও ওর সাথে মারা গেছি। রায়হান নির্ঝরের ব্যাপারে সব জানে, তাই নির্ঝর রায়হানকে মেরে ফেলে। আমি প্রতিশোধ নিতে আসিনি, এসেছি তোমাকে বাঁচাতে। কিন্তু চোখের সামনে আমার বোনের খুনিদের দেখে থাকতে পারিনি, তাই একে করে সবাইকে মেরে ফেলি। শুধু আবির আর নির্ঝর বেঁচে ছিল। নির্ঝরকে আমি কখনোই মারতাম না, শুধু তোর জন্য। আর আবিরকেও আমি মারতে চাইনি। আবিরকে আমি মারতে লোক পাঠিয়েছিলাম। সবাই অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি এত সব জানতাম না। শুধু জানতাম রাতকে নির্ঝর মেরে ফেলেছে। আর ওর বন্ধুরা তাই আবিরকে মারতে লোক পাঠিয়েছিলাম। কিন্তু বেঁচে যায়। আবির এসব শুনে ভয়ে পিছিয়ে যেতে থাকে। এক পর্যায়ে রাস্তায় চলে যায়। তখনই একটা ট্রাক এসে মেরে দেয় আবিরকে। মায়ার আব্বু বলে, প্রকৃতি কখনো কারো শোধ রাখে না। নির্ঝরের আব্বু সব শুনে স্তব্ধ হয়ে গেছে। মায়া নিবিড়ের দিকে তাকিয়ে আছে। আমাকে যেতে হবে, তবে তোমাকে বলতে চাই, আমি জানি না তোমার প্রতি আমি এক অদ্ভুত অনুভূতি অনুভব করি। কেন সেটা জানি না। নিবিড় না, প্লিজ না, প্লিজ নিবিড়। মায়ের দিকে তাকিয়ে মুচকি আসে। মায়ের চিৎকার করে কেঁদে ওঠে। 5 বছর পর একটা মেয়ে গুটি গুটি পায়ে এই ঘর থেকে ওই ঘর ঘুরে বেড়াচ্ছে। আর তার পিছনে মায়া দৌড়াচ্ছে। রাতমামুনি, এখন যদি তুমি না খাও, তাহলে কিন্তু আমি চলে যাব আর আসবো না। পিছি মেয়েটা নিজের 2 ঝুঁটি বের করে বলে, আমিও যাব। না, আমি তোমাকে নেব না। যদি খাও তাহলে গল্প শোনাবো। আচ্ছা। পিচি মেয়েটা মায়ের হাতে খাবার খেয়ে নিল। তখনই মায়ের আব্বু আসলো। আমার দিদিভাই কি করছে? তোমার দিভাইকে একটা রাক্ষসী জোর করে খাওয়াচ্ছে। মায়া চোখ রাঙিয়ে তাকাতে রাত কান ধরে বলে সরি। মায়া হেসে দেয়। রক্ত নির্ঝরের হলে কি হবে? কাজ সব নিবিড়ের মতো। হ্যাঁ, রাত মায়ার মেয়ে। সেদিন নিবিড় চলে যায়, ওর তো যেতেই হবে। এটাই তো নিয়ম। নির্ঝরের আব্বু সব সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যায়। মায়া নিবিড়ের ছবি দেখে দিন পার করে দেয়। আর নিবিড় কিছু চিঠি রেখে গিয়েছিল মায়ের জন্য, সেগুলো দিয়ে দিন চলে যায়। মায়ের দুনিয়া বলতে নিবিড়ের চিঠি আর রাত। রাতকে মায়ের নির্ঝরের পরিচয় না, নিবিড়ের পরিচয় বড় করছে। মায়ের কথা, কোনো খুনির পরিচয় নিয়ে রাত বড় হবে না। মায়া নিজের মেয়েকে নিবিড়ের আদর্শে বড় করছে। রাত নির্ঝরকে যতটা না চিনে, তার থেকে বেশি চিনে নিবিড়কে। আচ্ছা, আমি বকে দেব। না না, তোমাকে বকতে হবে না। আমার পাপাই আসলে বকে দেবে। মায়ের বুকটা কেঁপে উঠল। মায়া নিজেকে ঠিক করে বলে, হুম, তোমার পাপা আসবে। যদি তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে পাপার জন্য দোয়া করো। ওকে মাম্মাম, তুমি আমাকে শিখিয়ে দিও। আমি পাপায়ের জন্য দোয়া করব। আর নির্ঝর আব্বুর জন্য দোয়া করব। দেব। আগে খেয়ে নাও। মায়া রাতকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর নিজের নিবিড়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখে পানি ফেলছে। এটা মায়ের রোজকার রুটিন। আমাকে মাফ করে দিও। আমি কখনো নিজের অনুভূতি বুঝতে পারিনি, আর না তোমার অনুভূতি বুঝতে চেষ্টা করেছি। খুব মিস করি তোমাকে। আজ যদি তুমি থাকতে দেখতে রাত কত দুষ্ট হয়ে গেছে, ঠিক তোমার মতো। এখনো তোমার জন্য আমি সেই অনুভূতি অনুভব করি, যার কোনো নাম অদ্ভুত অনুভূতি। কিছু কিছু অনুভূতির নাম থাকে না। কিছু কিছু সম্পর্কের মানে কেউ খুঁজে পায় না, তবু সেই সম্পর্ক থেকে যায়। মায়াবীর এই সম্পর্ক তেমনই অদ্ভুত, না আছে কোনো নাম, না কোনো অনুভূতি। সমাপ্ত।